প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা। আমাদের নতুন এপিসোড হ্যালো ডক্টর। আজ আমাদের আলোচনার বিষয় হলো এই প্রচন্ড গরম। সে জায়গায় সাধারণ মানুষের ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে, এবং শিশুরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। বমি ভাব আসছে, নানা রকম রোগ আসছে। সব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে পেয়ে গেছি ডক্টর প্রান্তিক সর্দার স্যার। এবং আমরা প্রথমেই ডাক্তারের সাথে কথা বলে নেব। ডাক্তারবাবু, আপনাকে ডিএনএন বাংলায় স্বাগত। হুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ডিএনএন বাংলাকে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য এবং আয়োজন করার জন্য। আমি ডক্টর প্রান্তিক সর্দার, এমডি মেডিসিন, কনসালটেন্ট ফিজিশিয়ান, সেভেন ইঞ্জার্স হাসপাতাল। তো গরম নিয়ে আমাদের আজকে টপিক হিট রিলেটেড ইলনেস। তো প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে যদি বলতে চাই, তো গরম লাস্ট 1-2 বছরে কিন্তু অনেক বেশি হয়ে গেছে। হিট ওয়েভস বা এই ধরনের জিনিস যেগুলো ভবিষ্যতে আরো বাড়বে। তো সেইগুলো নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অ্যাডমিশন বাড়ছে বা আমাদের পেশেন্টসের সমস্যাগুলো বাড়ছে। তো সেই জিনিসগুলো বোঝানোর জন্য সব থেকে প্রথমে আমাদের আহ, গরমের কনসেপ্টটা বোঝাতে হবে কি কি রোগ করতে পারে গরম। গরম যদি ধরি তাহলে মূলত 5 ধরনের রোগ করতে পারে, খুব ইজি থেকে এবং খুব টাফ, খুব ক্রিটিক্যাল রোগ অবধি। যেমন খুব ইজি যদি শুরু করতে হয় তাহলে আমরা বলবো পিকলি হিট, ঘামাচি। গরমে খুব কমন, এগুলো হতেই পারে, সবারই হয়। এর জন্য প্রিকশনস বলতে আমাদের এই সাবান রেগুলার ইউজ করা, বেশি ময়শ্চারাইজার অ্যাভয়েড করা, বা আমাদের পাউডার, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করা। ঠিক আছে। সেকেন্ডসে পড়ছে আমাদের হিট ক্র্যাম্পস। আমাদের দেখবেন মাঝে মাঝে গরমে মাসেলসে টান ধরছে, হাত পায়ে ক্র্যাম্পস আসছে। তো সেটার কারণ হচ্ছে ডিহাইড্রেশন, বা আমরা যখন খুব হাঁপাচ্ছি আমাদের শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হচ্ছে, ক্যালসিয়াম মেটাবলিজমের গন্ডগোল হচ্ছে, তো সেই জন্য আমাদের হিট ক্র্যাম্পস। আমাদের এটারও প্রিভেন্টিভ মেজার, এটাও বাড়িতে প্রিভেন্ট করা যায়। যে ভালো করে জল খেলেন, বেশি গরম অ্যাভয়েড করলেন, বাইরে যাওয়া অ্যাভয়েড করলেন, বা আহ, এই ঠান্ডায় থাকলেন, ব্যাস তাহলেই ঠিক থাকবে। থার্ড যদি ধরতে হয় তাহলে আমাদের হিট এক্সশন, যেটা সবারই হয়। এটাও গরম লাগা, খুব অস্বস্তি হওয়া, খুব দুর্বল লাগছে, মাথা ঝিমঝিম করছে, এই জিনিসগুলো হিট এক্সশন। এরও হোম রেমিডিস, এটাও বাড়িতেই ম্যানেজ করা যায়। বাড়িতেই থাকলেন, রেস্ট নিলেন, ঠান্ডা জল খেলেন, বা ভালো করে অ্যাডিকুয়েট হাইড্রেটেড থাকলেন, তাহলে এটা ম্যানেজ করে নেওয়া যায়। ফোর্থ যেগুলো এবং ফিফথ, যে দুটো সব থেকে ক্রিটিক্যাল, সেটা হচ্ছে হিট সিনকোপ বা হিট স্ট্রোক, যেগুলো নিয়ে আমাদের হসপিটাল অ্যাডমিশনে হতে হয়। তো হিট সিনকোপ কি? হিট সিনকোপ হচ্ছে আমাদের ডিহাইড্রেশনের জন্য শরীরের ব্লাড ভলিউম কমে যাওয়া, বা আমাদের পেরিফেরাল পুলিং বা ভ্যাসোডাইলেশন, মানে শরীরের রক্তটা মাথার দিকে না গিয়ে পায়ের দিকে পুলিং হয়ে গিয়ে, সেজন্য হিট সিনকোপ। তাতে কি হয়, আমাদের মাথা, চোখ অন্ধকার হয়ে গিয়ে আমরা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারি, সেসবগুলো হতে পারে। তো সেই কারণে আমাদের হসপিটালে ইমিডিয়েট অ্যাডমিশন করা, সেইভাবে ম্যানেজ করাই করতে হয়। হাওয়া দিতে দিতে নিয়ে আসা, মানে যখন ট্রান্সপোর্ট করছেন সেই সময় ভালো করে হাওয়া দেবেন, বা যদি জল খাওয়ার মতো অবস্থায় থাকেন তাহলে জল খাওয়াবেন। ঠিক আছে। লাস্ট যেমন সব থেকে ক্রিটিক্যাল যেটা বলে, সেটা হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক অনেক সময় লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে। এটা এটা বেসিক্যালি ব্রেনে এফেক্ট করে। ব্রেনে আমাদের যে হাইপোথ্যালামাস বলে একটা অর্গান আছে, যেখান থেকে আমাদের শরীরের সমস্ত গরম বা এই ঠান্ডা যে জিনিসটা কন্ট্রোল করা হয়, সেই জিনিসটাতে এফেক্ট করে। তার সাথে সাথে আমাদের মাসেল, র্যাপডোমাইলিসিস, মাসেল ভেঙে যাওয়া, লিভারে এফেক্ট করে, কিডনিতে এফেক্ট করে। তো সেই সবকিছুই আমাদেরকে ম্যানেজ করতে হয়, খুব ক্রিটিক্যাল থাকে যারা। তো এই সব কিছুর জন্যই বাঁচার জন্য, বা সবকিছুতেই বাঁচার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের এই গরম থেকে বাঁচা। তো তো সেই ক্ষেত্রে সব থেকে আগে বলবো ভালনারেবল পপুলেশন, কারা সব থেকে বেশি এফেক্টেড হতে পারে। বাচ্চারা, যারা 12 বছরের কম বাচ্চা, তারা বেশি, তাদের স্কিন পাতলা, বেশি এফেক্টেড হতে পারে। বা এল্ডারলি, যারা 60 বছরের বেশি, তারা বেশি এফেক্টেড হতে পারে। ইভেন যারা মিডল এজ বা ইয়াং এজ, তারাও কেন এফেক্টেড হয়, তারা কারণ বেশি কাজের সূত্রে বাইরে বেরোনো হয়, সারাদিন রোদ্দুরে কাজ করেন, সেইগুলোর জন্য তারা এফেক্ট। সতর্ক সবাইকে থাকতে হবে। ইভেন কিছু কিছু কেসেস, যারা ভেবে নিন হার্টের রোগ যারা আছে, বা হাইপারটেনসিভ যারা আছে, কিডনি রোগ, যারা ডায়াবেটিক্স খাচ্ছেন, বা যারা শরীর থেকে জল বের করে দেওয়ার কিছু ওষুধ খাচ্ছেন, তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। ইন কেস যদি মনে হয় মডিফিকেশন, ওষুধের কোনো ডোজ চেঞ্জ করা দরকার, সেগুলো করতে হতে পারে। ঠিক আছে। এই যে টেম্পারেচার একটা গুগলে যেটা দেখায়, একটা টেম্পারেচার দেখা 43, আবার একটা দেখাচ্ছে যে 52। এরিয়াতে কি বলবো? হ্যাঁ, এটা খুব নর্মাল জিনিস, আজকাল সবাই দেখছে, গুগলে দেখছি যে একটা টেম্পারেচার দেখাচ্ছে। আজকে ডানকুনি ধরে নিন, কথা কথা ডানকুনি টেম্পারেচার যে 40 দেখাচ্ছে, তো তার নিচে দেখাচ্ছে ইট ফিলস লাইক 50। তো এই, বা আরেকটা জায়গা ধরে নিন যে যে জায়গাটা একটু ড্রাই, সেই জায়গা থেকে টেম্পারেচার দেখা যায় 42, বাট ফিলস লাইক 46। মানে আমরা যখন 40-এ দেখছি, কিন্তু সেটা 50-এর মতো মনে হচ্ছে, কিন্তু যেখানে 44 টেম্পারেচার, সেখানে হচ্ছে 46-এর মতো মনে হচ্ছে। এর পাশেই দেখতে হবে হিউমিডিটিটা কত। এই পুরো জিনিসটাই কাজ করছে হিউমিডিটির বেসিসে। আমাদের ব্রেনে অর্গান, যেটা আগে বললাম যে হাইপোথ্যালামাস, যেখানে আমাদের গরমটা কন্ট্রোল করা হয়, তার কাজ হচ্ছে শরীরটা ঠান্ডা করা। শরীরটা ঠান্ডা করে কি হবে, যে আমাদের ঘামায়, সোয়েটিং।
আমাদের শরীরে সোয়েট পোর্স থেকে ঘামগুলো বেরোয়, সেই ঘামটা আমাদের স্কিন থেকে উঠে গিয়ে হাওয়াতে মিশে যায়। যদি দেখেন আমাদের হিউমিডিটি যেখানে কম, যেখানে ড্রাই ওয়েদার, সেখানে খুব ইজিলি আমাদের সোয়েটটা এভাপোরেট, ঘামটা এভাপোরেট করে হাওয়ার সাথে বাতাসের সাথে মিশে যাচ্ছে। কিন্তু যেখানে হিউমিডিটি খুব বেশি, যে ময়েস্ট ওয়েদার, যাচ্ছে গরম যেটাকে বলে, সেখানে আমাদের ঘামটা কিন্তু পুরো হাওয়ার সাথে মিশে যায় না, আমাদের ঘামটা স্কিনের উপরেই লেগে থাকে, স্কিনটা ভিজে থাকে, সেখানে কিন্তু অত ইজিলি আমাদের ঘামটা এভাপোরেট করে যায় না। সেই জন্য আমাদের সোয়েটিং মেকানিজমটা খুব ভালো কাজ করে না। সেই জন্যই যখন দেখছেন টেম্পারেচার 40 কিন্তু ফিলস লাইক 50, শরীরের সোয়েটিং মেকানিজম ভালো কাজ করছে না। উল্টো দিকে যেখানে টেম্পারেচার 44 সেখানে তো ফিলস লাইক 46, সোয়েটিং মেকানিজম ভালো কাজ করছে। দুটোরই ভালো খারাপ আছে। যেখানে আপনার হিউমিডিটি কম সেখানে আপনার ডিহাইড্রেশনের চান্স বেশি থাকে, আবার যেখানে আপনার হিউমিডিটি বেশি সেখানে আবার আপনাদের এই সোয়েটিং মেকানিজম কাজ করছে না বা ব্রেনে এফেক্ট করে হিট স্ট্রোক হওয়ার চান্স গুলো বেশি থাকে। হ্যাঁ, প্রিকশনস ইন জেনারেল, প্রিকশন সব মানুষের যেগুলো জানা দরকার সেগুলো হচ্ছে অ্যাডিকুয়েট হাইড্রেশন, ভালো করে জল খেতে হবে, ভালো জুস যেখানে ইলেকট্রোলাইটস থাকলো সেরকম ধরনের ফ্লুইড গুলো খেলেন বেশি বেশি করে। যে পিক টাইম যেটা ধরে নিন 10টা থেকে বা বিকেল 4টে অবধি, এই সময়টা বেরোনো একটু অ্যাভয়েড করতে হবে। যেসব সব থেকে বেশি সমস্যাগুলো হয় তার আগে এই কাজগুলো চেষ্টা করতে হবে মিটিয়ে নেওয়ার। যতটা পারবেন ছায়ায় থাকলেন, ছায়াতে থেকে কাজগুলো করা গেল। ফোর্থ হচ্ছে আপনি জামা কাপড়টা হালকা পরলেন। আমি যেমন দু রকম ভাবে বোঝালাম, একটা হচ্ছে যে হিউমিড ওয়েদার, একটা হচ্ছে ড্রাই ওয়েদার। যেখানে ড্রাই ওয়েদার সেখানে আমাদের শরীর থেকে এই ভেপার বেরিয়ে যাওয়া প্রিভেন্ট করার জন্য হয়তো ফুল স্লিভ জামা পরলেন যেখানে। কিন্তু আমাদের যেখানে এইরকম জায়গা যেখানে খুব হিউমিড ওয়েদার, খুব ঘামছে, সেখানে খুব লাইট ক্লোদিং, খুব হালকা জামা, কটন, যেখানে হাওয়াটা খুব ইজিলি পাস হতে পারে সেরকম জামা পরলাম। খাবার দাবারের মধ্যে বেশি রিচ স্পাইসি এইসব খাবার অ্যাভয়েড করলাম। ডায়রিয়া তো যে কোনো সময়তেই হতে পারে। ডায়রিয়া একটা যেহেতু যেহেতু একটা মাইক্রো অর্গানিজমস রিলেটেড, ভাইরাস বলুন ব্যাকটেরিয়া, তার জন্য। তবে গরমে হওয়ার চান্সটা বেশি থাকে কারণ এই সময় ব্যাকটেরিয়াগুলো বেশি পাওয়া যায়, সেটা হতে পারে। বা আমাদের এই সতর্কতাটা কম থাকে, হাত ধুয়ে খাওয়া বলুন বা বা পরিষ্কার খাওয়া, এই জিনিসগুলো অনেক সময় অ্যাভয়েড করা হয়, সেগুলোর জন্য ডায়রিয়া হওয়ার চান্সটা বেশি থাকে। ডক্টর প্রান্তিক সর্দার। আমরা কথা বললাম ডক্টর বাবুর সঙ্গে এবং জানলাম এই গরমে কিভাবে মানুষ সুস্থ থাকবে, কি খাবার খাওয়া প্রয়োজন আছে, কি খাবার খাওয়ার প্রয়োজন নেই, এবং কি পোশাক পরবেন সেটাও কিন্তু ডাক্তারবাবু জানিয়ে দিলেন। এই সব বিষয় নিয়ে কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।